আমরা পেজ নাম্বার 7 নিজে করি 1.2 এর অঙ্কগুলো দেখব। কি বলেছে একের অঙ্কটা বলছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। দেখো এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করা যায়, ঐকিক নিয়মে করি, তোমাদের ঐকিক নিয়মে বই দেওয়া আছে, ঐকিক নিয়মে করছো। প্রথমে কি লিখবো তাহলে? প্রথমে কি বলেছে 55 বার একটি চাকা ঘুরছে কতবার, 55 বার ঘুরে কয় মিটার যাবে, 77 মিটার। অতএব 77 মিটার যায় কয়বার ঘুরে, 55 বার ঘুরছে। তো 77 মিটার যায় 55 বার ঘুরে। তাহলে তোমরা বলো 1 মিটার কয়জন যাবে, বেশি যাবে না কম যাবে? 1 মিটার, দেখো 77 মিটার যাচ্ছে 55 বার ঘুরছে, মানে 77 মিটার চলে যাবে, 55 বার ঘুরবে একটা চাকা, 55 বার পাক মারবে। তাহলে 1 মিটার গেলে সেটা পাক কম লাগবে না বেশি লাগবে? 1 মিটার যাবে সেটা কম লাগবে না বেশি লাগবে? নিশ্চয়ই কম লাগবে। তুমি দেখো 55 বার এরকম করে পাক মারছো, তারপরে তুমি যাচ্ছ কত, 77, কিন্তু আমি 77 মিটার যাবো না, আমি এর থেকে কম মিটার যাবো, 1 মিটার যাবো, তাহলে আমার নিশ্চয়ই কম মিটার লাগবে না? কত মিটার লাগবে তাহলে? 55/77 ভাগ করে দাও, 77 বার ঘুরে। দেখো কম লাগছে, তার মানে কি এটা সরল সম্পর্ক। মানে মিটার, আমার দৈর্ঘ্য, মিটার তো একটা দৈর্ঘ্য একক, দৈর্ঘ্য বেশি গেলে পাক সংখ্যা বেশি হবে, আর দৈর্ঘ্য কম হলে পাক সংখ্যা কম হবে। তার মানে দৈর্ঘ্যের সাথে কতবার ঘুরছে গুণনের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমি এখানে লিখতে পারি না? এখানে তো আমি লিখতেও পারি এটা দৈর্ঘ্যের সঙ্গে চাকার ঘোড়ার সরল সম্পর্ক করে লিখে ওটা অথেব দিয়ে পড়ে লিখে দেবো আমরা। চলো তারপরে কি হবে, তারপর 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে বলো। এবার দেখি 98 মিটার পথ যাবে কতবার ঘুরবে। এবার দেখো একে লাগছিল এত, একে এতবার ঘুরছিল, এবার 98 মিটার ঘুরছে, নিশ্চয়ই বেশি পাক ঘুরতে হবে না। এবার কি বললাম, দৈর্ঘ্য বাড়ছে বলে মিটারও বাড়ছে, তাহলে মিটার বাড়াতে হবে। বেশি হলে কি হবে, গুণ হয়ে যাবে, সবসময় বেশি হলে গুণ হয়ে যাবে, গুণ 98। তারপর দেখো এবার আমি ক্যালকুলেশন করি এটাকে, যদি 11 দিয়ে কাটি কত হয়, 7 এবং 77, 5 এবং 55। এবার দেখো 7 দিয়ে 98 কাটাকাটি যায়, যায়, 7 কে 7 থাকছে কত, 2 আর 28, 4 7 28। অতএব কত হচ্ছে এটা, 5 × 7 = 70 বার ঘুরবে। তুমি এখানে লিখে লিখে দেবে উপরে, এখানে উপরে লিখবে, আমি লিখতে লিখাইনি আমার। দেখো এটা কত দৈর্ঘ্য বাড়ছে, তাই কি হচ্ছে, টাকা পাকর সংখ্যাও বাড়ছে, তাই আমি এখানে লিখবো দৈর্ঘ্যের সাথে চাকার ঘোড়ার সম্পর্ক সরল, সরল সম্পর্ক। এটা লিখে নেবে, আগে লিখে নেবে। এবার উত্তরটা তাহলে কি হবে, উত্তরটা আমি এভাবে লিখবো। কি বলেছে, 98 পদ্ধতিতে ওই চাকা কতবার ঘুরবে, তাহলে ওই অতএব 70 বার ঘুরবে। কয় মিটার পথ যাবে, 98 মিটার পথ যেতে, মিটার পথ যেতে। দেখো 3 অঙ্কটা কি বলেছে, বলছে দীপক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন যায়, তাহলে দেখো এক সপ্তাহে তাহলে কয়দিন হয়, এক সপ্তাহে 7 দিন হয়। তুই সে 7 দিনে আমি বলতে পারি না 7 দিনে একদিন যাই, তাই তো? 7 দিনে কয়দিন যাচ্ছে, একদিন। দেখো 7 দিনে একদিন যাচ্ছে, তাহলে মনে করো 300 একদিনে কতদিন যাবে, তাহলে 7 দিনে যদি একদিন যায়, একদিনে নিশ্চয়ই আরো কম যাবে না? এটাও কি সম্পর্ক, দুটোই কমছে। দিন সংখ্যা যখন কমাচ্ছি আমার যাওয়ার সংখ্যা কি যাচ্ছে, কমে যাচ্ছে, সাঁতার কাটার সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি, আগে লিখে নেবো এটা, যে মোট দিন সংখ্যার সাথে, মোট দিন সংখ্যার সাথে সাঁতার শিখতে যাওয়া, সাঁতার কাটার, লেখো সাঁতার কাটার দিন সংখ্যা, সাঁতার কাটার সংখ্যার, সরি সংখ্যার, সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তাহলে আবার এবার দেখি, এই এক সপ্তাহে, মানে এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিনে সাঁতার কাটতে যাই কদিন যাই, এক সপ্তাহে একদিন যাই, তার মানে একদিন মানে 7 দিনে একদিন যাই, সাঁতার কাটতে একদিন যাই। তাহলে একদিনে সাঁতার কাটতে নিশ্চয়ই আরো কম দিন যাবে না, একদিন আরো কম লাগবে, 1/7 দিন। লেবে দেখো 365 মানে কত, এক বছর, কোথায় 364, সরি 65 দিন, 64 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে, তাহলে দেখি 364 দিনে সাঁতার কাটতে যাবে। এবার নিশ্চয়ই বেশি যাবে, একদিনে এতদিন যাচ্ছিল, 364 দিন মানে বহুদিন, তাহলে এই 364 দিনে কতদিন যাবে, নিশ্চয়ই বেশি দিন যাবে। 1/7 গুণ 364 দিন যাই। দেখো কাটি, 7 দিয়ে কাটাকাটি দেয়, 5 7 35, 1 7 গুণ 14, অতএব 52 দিন। তাহলে উত্তর লিখে দিবার, উত্তর কি হবে, মোট 52 দিন সাঁতার শিখতে যাই। 365 দিনের মধ্যে, 364 দিনের মধ্যে।
তাহলে দেখো 3 নম্বরটা কি বলছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করে। তাহলে দেখো কি বলেছে, বলছে 120টি কাগজের প্রয়োজন, 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় কটি করে আছে, 24টি করে কাগজ আছে, প্রত্যেক দিস্তায় 24টি, তাহলে 24টি কাগজে আমি বলতে পারি না এক দিস্তা, 24টি কাগজে এ দেখো যখনই বলেছে কত দিস্তা কাগজ কিনবে, মানে দিস্তার আমার দিস্তা চাই চেয়েছে কত দিস্তা লাগবে, তো সেই জিনিসটা আমি কোন দিকে রাখবো, ডান দিকে রাখতে হবে, তার জন্য আগে 24টা কাগজটা আগে রাখছি, কাগজটা তার জন্য আমি আগে রেখে দিচ্ছি, 24টি কাগজে এক দিস্তা। দেখো কাগজ যত বাড়বে দিস্তার সংখ্যাও তত বাড়বে নিশ্চয়ই, তাহলে এই কাগজ আর দিস্তার মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, কাগজ আর দিস্তার মধ্যে সরল সম্পর্ক, দেখো কাগজ বাড়ছে দিস্তাও বাড়বে, কাগজ বাড়বে দিস্তাও বাড়বে, তাহলে দেখো কোথায় গেল, প্রত্যেক দিস্তায় কটি করে লাগে, প্রত্যেক দিস্তায় 24টি, মানে 24টি কাগজে এক দিস্তা, তাহলে একটি কাগজে কত দিস্তায়, একটি কাগজে এবার কমবে না বাড়বে, কমবে এবার, কারণ একটি বলেছে, একটি কাগজে নিশ্চয়ই এক দিস্তার আরো কম হবে না, কম হবে, এত দিস্তা হয়, তাহলে বলেছে 120টি কাগজে, 120টি কাগজ এবার বলো, প্রথমে 24টি কাগজ ছিল এক দিস্তা হচ্ছিল, এখন 120টি কাগজ, তাহলে নিশ্চয়ই আরো দিস্তা হবে, 120টি কাগজে এই বেশি হচ্ছে না, এবার বেশি হবে, তাহলে বেশি হলে কি করতে হয়, গুণ, গুণ 120টি দিস্তা, এবার কাটো 24 দিয়ে, 5 24 120, অর্থাৎ 5 দিস্তা, তাহলে আমি উত্তর কি লিখবো, অতএব কবিতা কত দিস্তা কাগজ কিনবে, 5 দিস্তা কাগজ কিনবে। দেখো এখানে একবার লিখে নিবা, এটা আমি লিখতে বারবার ভুলে যাচ্ছি, দেখো 24টি কাগজে এক দিস্তা, তাহলে একটি কাগজে নিশ্চয়ই কম দিস্তা হবে, তাহলে দেখো কাগজ বাড়লে দিস্তার সংখ্যা বাড়বে, তাহলে অতএব আমি লিখতে পারি কাগজ, কাগজের সাথে দিস্তা সরল সম্পর্ক, সরল সম্পর্ক, উত্তর আমার হয়ে গেল 5 দিস্তা। তো পরের অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কটা, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি, তাহলে 1 ডজন সমান কটা, 12টি, লিখি 1 ডজন সমান 12টি, 12টি, তাহলে এখানে আমি লিখতে পারি এবার 12টি ডিমের দাম কত, 12টি ডিমের দাম 48 টাকা, দেখো 12টি ডিমের দাম 48 টাকা, একটি ডিমের দাম দেখো 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে যত আমি ডিম বাড়াবো, ডিম যত বাড়াবো তত টাকার সংখ্যা বেড়ে যাবে না, তত বেশি টাকা দিতে হবে আমার, তাহলে এটাও কি সম্পর্ক, এটাও বাড়ছে ওটাও বাড়ছে, তো কি সম্পর্ক, ডিম ও টাকার সাথে সরল সম্পর্ক, তাহলে দেখো একটি ডিমের দাম কি হবে, নিশ্চয়ই কম হবে, 12টি ডিমের দাম যদি 48 টাকা, তাহলে একটি ডিমের দাম নিশ্চয়ই কম হবে, 48 ভাগ 12 টাকা। তারপরে কি বলেছে, 32টি ডিমের দাম কত হবে, দেখো একটি ডিমের দাম যদি এত টাকা হয়, একটি ডিমের দাম এত টাকা, তাহলে এবার ডিম সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তাহলে এবার টাকার সংখ্যা কি হবে, বেড়ে যাবে, বেড়ে গেলে কি করতে হবে, গুণ, যে 32টি ডিমের দাম কত হবে, 48 ভাগ 12 গুণ 32 টাকা, 32 টাকা, তাহলে দেখো কাটো, কাটাকাটি করো, 4 বারং 48, তাহলে এবার 32 দিয়ে 4 গুণ করো, 4 গুণ 8, 3 4 12, 128 টাকা, তাহলে 32টি ডিমের দাম কত পেলাম আমরা, 128 টাকা, অতএব 32টি ডিমের দাম 128 টাকা হবে। চলো এবার 5 নম্বরটা কি বলেছে, বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি, তুই চলো, বলছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করবো, যদি 5 ঘন্টা কাজ করে বলেছে উত্তর কি চেয়েছে, দেখো দিন, তাহলে দিনটা আমি সবসময় ডান দিকে রাখবো, তাহলে এভাবে লিখতে পারি আমি 5 ঘন্টা কাজ করলে কাজ করলে শেষ হবে 30 দিনে, শেষ হবে 30 দিনে, লিখতে পারি, দেখো হ্যাঁ লিখতে পারি, তাহলে দেখো 1 ঘন্টা 1 ঘন্টা কাজ করলে আমার কি 30 দিন লাগবে, আমি যদি একটা দিনে 5 ঘন্টা কাজ করি তাহলে আমার 30 দিন কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু যেখানে আমি টাইম কমিয়ে দেবো, মনে করো আমি লেটে কাজ করছি, স্লো কাজ করছি, তাহলে আমি যদি স্লো কাজ করি তাহলে আমার দিনও বেশি লাগবে না, সময় বেশি লেগে যাবে না কাজ করতে, কাজ শেষ করতে, তাহলে 1 ঘন্টা কাজ করলে শেষ হবে নিশ্চয়ই কত, আরো কম দিনে শেষ হবে সেই কাজটা, আমি কি বেশি দিন ধরে সেই কাজটা করতে পারবো, করতে পারবো কোনোদিন, দিন সংখ্যা তখন কি হবে, বেড়ে যাবে, আর দিন সংখ্যা বাড়লে কি হবে, গুণ হয়ে যাবে, আর এদিকে আরেকটা জিনিস দেখো তোমরা, একটা বাড়ছে একটা বার কমছে আর একটা বাড়ছে, একটা কমছে একটা বাড়ছে, যখন এই সম্পর্ক আসবে সেটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, সেটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক, কারণ একটা বাড়ছে, যখন আমার ঘন্টা কি আছে কমে যাচ্ছে, কিন্তু এদিকে দিন লেগে বেড়ে যাচ্ছে, আর আগে আমরা কি অঙ্ক করলাম, সব দিকে সমান হচ্ছে, এটা বাড়লে ওটাও বাড়ছে, ওটা কমলে এটাও কমছে, তাহলে আমি এখানে লিখতে পারি দিন সময়ের সাথে সময়ের সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো 5 ঘন্টা কাজ করলে 30 দিন লাগছিল, এবার 1 ঘন্টা কাজ করলে কতদিন লাগবে,
নিশ্চয়ই আমার বেশি লাগবে, তাহলে গুণ করেছি, বেশি লাগলে তখন গুণ হয়ে যায়, কম লাগলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো এবার বলছে 6 ঘন্টা কাজ করবে। এবার 6 ঘন্টা, এবার প্রথমে 1 ঘন্টা করাচ্ছিলাম, এখন আবার 6 ঘন্টা করাচ্ছি, মানে আরো বেশি করাচ্ছি। এবার বেশি সময় ধরে কাজ করবো আমরা। এই 6 ঘন্টা যদি কাজ করে তাহলে দেখো আমি কিন্তু এদিকে কি করছি, সময় বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার দিন সংখ্যা কি হবে, কমে যাবে। আর কমে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে এটা যেটা ছিল তাতে ভাগ হয়ে যাবে, গুণ 5 ভাগ কত হবে 6 দিন। তাহলে দেখো 30কে 6 দিয়ে কাটলে কত হয়, 5 30 সমান সমান 25 দিন। তাহলে আমার উত্তর হবে অতএব 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। হয়ে গেল আমাদের অঙ্ক, সোজা অঙ্ক। চলো এবার আমরা 6 অঙ্কটা করি। 6 অঙ্কটা কি বলেছে, বলেছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 এর মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 মূল্য কত টাকা কত টাকা হবে হিসাব করি। তাহলে দেখো কি বলেছে, 5/7 অংশের দাম কত টাকা, 2825 টাকা, সরি 2825 টাকা। তাহলে দেখো এক অংশের দাম কত হবে, এক অংশের দাম কত হবে, 2825 ভাগ 5/7 টাকা। হ্যালো, এবার কি বলেছে আমাদের 2/7 অংশের দাম কত হবে লিখি, 2/7 অংশের দাম কত হবে। দেখো 2825-এর সাথে এটা কি অবস্থা আছে, ভাগ অবস্থা কিন্তু ভগ্নাংশ। আর যখন আমি তোমাদের আগের কোশ্চেনে কি 1.1 অঙ্ক করিয়েছি ভগ্নাংশের, কি হবে, এটা যখনই ভাগ চিহ্ন থাকবে তখন উল্টে চিহ্ন বদলে গিয়ে ভগ্নাংশ উল্টে যায়। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না, 2825 গুণ 5/7 আছে, এটা লিখবো 7/5। এবার 2/7 অংশের দাম কত হবে আমাদের, বলো তো তোমরা, 2/7 অংশের দাম কত হবে, এর দাম যদি এত হয় তাহলে 2/7 অংশের দাম কত হবে, নিশ্চয়ই বেশি হবে। আবার 2/7 গুণ করে দেওয়ার সাথে এত টাকা হয়ে গেল। এবার কাটা গেল, কোনাকুনি কাটা কেটে গেল। এবার 5 দিয়ে 2825 কাটলে কত হয়, 5 5 5 25, 3 থাকলো 32, 5 6 30, 25 5 5 25। এবার এখানে কি আছে 2 আর 565 গুণ করে দাও, 5 গুণ 10 0, হাতে থাকলো 1, 6 গুণ 12 আর 1 13 3, হাতে থাকলো 1, 5 গুণ 10 আর 1 11 টাকা, 11 30 টাকা, 11 30 টাকা। তাহলে এবার আমি উত্তর কি লিখবো, 2/7 অংশের মূল্য 1130 টাকা। দেখো এটা তোমাদের আরেকটা নিয়ে বলা হয়নি, দেখো 5/7 অংশের দাম ছিল এত টাকা, এক অংশের দাম কমে গেল, আবার এক অংশের দাম কমে গেল, মানে এখানেও কমছে ওখানেও কমছে, দুটো যখন কমবে তখন কি সম্পর্ক হয়ে যাবে তাদের মধ্যে, বলো তোমরা। আমি কি বললাম, যখন দুটো বাড়বে তখন হবে সরল সম্পর্ক, যখন দুটো কমবে তখন হবে সরল সম্পর্ক। এখানে কি হবে, এখানে যখন অংশ কমবে তখন সম্পত্তির মূল্যও তো কমবে। অতএব আমি একটা লিখতে পারি না, সম্পত্তির সাথে তার দামের সরল সম্পর্ক, সরি মধ্যে লিখে নাও, দামের মধ্যে সরল সম্পর্ক। দেখো এখানে কমছে এদিকেও কমছে, মানে একটা কমলে ওটাও কমবে। যদি আমি দাম মানে সম্পত্তি বাড়াই তাহলে আমি নিশ্চয়ই তার দাম বেশি হবে, আর যদি আমি সম্পত্তি কমাই ফেলি তাহলে দাম কমই তো হবে, তার জন্য। চলো 7 নম্বরটা কি বলেছে দেখি, বলেছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলের আরো 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। চলো এই অঙ্কটা করি, অঙ্কটা ভালো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ডবল স্টার মেরে এরকম অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স 90%। তাহলে দেখো একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তাহলে 48 জন সৈন্য ছিল, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার। আচ্ছা, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার আছে। তাহলে তুমি এবার মনে মনে ভাবো, যখন একজন সৈন্য হবে, একজন সৈন্যের কয় সপ্তাহের খাবার থাকবে, নিশ্চয়ই 48 জন, মানে অনেক জন। 48 জনের 7 সপ্তাহ খাবার আছে, 7টা সপ্তাহ। কিন্তু আমি এখানে জনসংখ্যা কমিয়ে দিলাম, একজন করলাম। এই একজনের কতদিন থাকবে, এখানে জনসংখ্যা কমিয়ে গেল, তো একজনের কতদিন, এই 7 সপ্তাহের খাবার কতদিন খাবে একজন, বলো তোমরা একটু ভাবো। মনে করো 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার ছিল, এখানে কি আছে, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার আছে। এখানে একজন সৈন্যের ওই খাবার কতদিন চলবে, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার চলছিল, কিন্তু যখন একজন সৈন্য চলে আসবে তখন ওই খাবার আরো বেশি দিন ধরে চলবে না, বেশি দিন ধরে চলবে তো ওই খাবার আরো। তো কি হবে, এটা 48 বেশি হলে কি হয়, গুণ হয়ে যায়, 48 গুণ 7 হয়ে যাবে, 7 সপ্তাহের খাবার আছে। 48 জনের 7 সপ্তাহের খাবার থাকবে নিশ্চয়ই একজনের, মানে এর খাবারও খাবে। এবার দেখো তারপরে কি বলেছে, 8 জন সৈন্য যোগ দিল, তাহলে আগে ছিল কত, 48 জন, আগে ছিল 48 জন, আবার যোগ দিচ্ছে কত, 8 জন, তাহলে মোট হয়ে গেল কত, 56 জন। তাহলে দেখো 56 জন কতদিন চলবে, 56 জনের বলো এবার, একজনের এতদিন চলছিল, 56 জনের কতদিন চলবে, লোক সংখ্যা বাড়িয়ে দিল, তাহলে খাবারের সংখ্যা কমে যাবে না, তাহলে খাবার কমে গেলে ওই খাবারটা কম দিন চলবে, কি হয়, ভাগ হয়। তাহলে 48 গুণ 7 ভাগ কত হবে, 56। দেখো এখানে কি হচ্ছে, এখানে জন বাড়ছে, এদিকে আবার দিন সংখ্যা কি যাচ্ছে, জন কমলে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখো মানে যত জন কমাবো, আমি মনে করি 48 জন খাচ্ছিল প্রথমে, একজন হয়ে গেল, একজন 48 জনের খাবার, সেই খাবার একজন কতদিন ধরে খাবে, বেশি দিন ধরে খাবে না, বার্ডস কমছে,
জোন কমছে, এদিকে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে কার সম্পর্ক? সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্কের মধ্যে। অতএব জোনের সাথে দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। জানলাম এটা। এবার এটা করো, কাটাকুটি করো। দেখো 7 দিয়ে কাটলে 7 8 56, আর 8 দিয়ে 48 কাটলে 6 48। তাহলে অতএব 6 সপ্তাহ, 6 সপ্তাহ। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো 6 সপ্তাহ চলবে ওই পরিমাণ খাবার, ওই পরিমাণ খাবার। দেখো 7-এর অঙ্কটার মতনই 8-এর অঙ্কটা, এটা ডবল স্টাম এরকম হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 50 জন, একটা জাহাজ আছে, 50 জনের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটা ঐকিক নিয়মে করবো আমরা। কীভাবে করবো তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটা। প্রথমে 50 জন নাবিক, 50 জন নাবিকের খাবার মজুত আছে, খাবার আছে কত দিনের? 16 দিনের। এবার দেখো মনে করি একজন খাবে, সেটা মনে করি একজনের আছে, একজনের নিশ্চয়ই বেশি দিন চলবে না খাবারটা, বেশি দিন চলবে তো, এখানে ব্যস্ত সম্পর্ক হবে। বেশি দিন চলবে মানে কি? গুণ হয়ে যাবে, বেশি মানে গুণ, 16 দিন। তারপরে কি বলেছে? বলেছে 10 দিন পরে, 10 দিন পরে আবার কি হবে? 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সাথে কি করছে? যোগ দিচ্ছে, তাদের সাথে যোগ দিচ্ছে। তো 10 দিন পরে, 10 দিন পরে 10 জন নাবিক, আগে 50 জন ছিল, যোগ দিচ্ছে কয়জন? 10 জন, হয়ে যাবে কত? 60 জন। 60 জন নাবিক খাবার খাচ্ছে। দেখো প্রথমে খাবার ছিল কত দিনের? 16 দিনের। তারপরে খাবার আর বেঁচে আছে কয় দিনের? 16 দিনের থেকে 10 দিন চলে যাচ্ছে না, 10 জন তো চলে যাবে। বলছে 10 দিন পরে আরো 10 জন নাবিক, মানে 10 দিন তো খেয়ে ফেলেছে 50 জনের খাবারের মধ্যে, 16 দিনের খাবারের মধ্যে 10 দিন তো খেয়ে ফেলেছে খাবার। তাহলে আমি এটা করতে পারি 50 গুণ 16 মাইনাস 10। 10 দিন তো খেয়ে নিয়েছে, 50 জন 10 দিনের খাবার খেয়ে নিয়েছে। দেখো তারপরে 60 জন তাহলে কতদিন চলবে? 60 দিনের নিশ্চয়ই কম দিন চলবে। প্রথমে 50 দিনের খাবার ছিল, তার মধ্যে আবার 10 দিন, 50 জনের 16 দিনের খাবার ছিল, তার মধ্যে আবার কি করেছে? তার মধ্যে আবার 10 দিনের খাবার শেষ করে দিয়েছে। তাহলে এখানে আবার কি হয়েছে? সৈন্য বেরিয়ে গিয়েছে, 60 জন হয়ে গেছে, মানে 10 জন বেরিয়ে 60 জন হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই সে খাবার আরো কম চলবে, কম চলে কি ভাগ হয়, এতদিন চলবে। তাহলে এটা আমি ক্যালকুলেশন করি। 50, দেখো এটা বিয়োগ করলে কত হয়? 70 10 কাটলে 6 হয়, ভাগ 60। তাহলে কাটাকাটি করলে কত হয়? 0 0 কেটে গেল, 6 6 কেটে গেল, আর উপরে কত থাকছে? 5, অর্থাৎ 5 দিন। অতএব কি লিখবো? আর 5 দিন চলবে বাকি খাবার, বাকি খাবার। হয়ে গেল। ভিডিওটা আমি শুরু করতে ভুলে গিয়েছিলাম। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। তাহলে দেখো কৃষক এইভাবে করে নেবে, তাহলে তোমাদের পাতাতে সুবিধা হবে। কৃষক কৃষক কত দিনে? 25 জন। দিন সংখ্যা কত? 12। কয় বিঘা চাষ করছে? 15 বিঘা। তারপর বলছে 30 জন কৃষক, 30 জন কৃষক কয় দিনে? 16 দিনে। কত বিঘা জমি চাষ করবে? জানি না, বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা সম্পর্ককে দেখে নিই। দেখো কৃষকের সাথে এটা বাদ দাও, প্রথমে এটা ভুলে যাও। কৃষকের সাথে দিনের কি বিঘার কি সম্পর্ক? দেখো 25 জন কৃষক কয় বিঘা জমি চাষ করছে? 25 জন কৃষক, 25 জন কৃষক কয় বিঘা জমি চাষ করছে? 15 বিঘা। এবার দেখো দিন, যদি আমি কৃষক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে আমার বিঘার সংখ্যা, চাষ করার বিঘার সংখ্যা বেশি হয়ে যাবে না? আর যদি দিন সংখ্যা কমিয়ে দিই, কৃষক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে আমার বিঘার সংখ্যা কম হয়ে যাবে। তাহলে কৃষকের সাথে বিঘার কি সম্পর্ক? এখানে কৃষকের সাথে বিঘের কি সম্পর্ক? সরল সম্পর্ক, কারণ দুটোই বাড়ছে দুটোই কমবে, সরল সম্পর্ক। তারপরে এবার এবার এটা ভুলে যাবো। এবার দিন আর বিঘার সাথে দেখো, দেখো মনে করো 12 দিনে 15 বিঘা চাষ করে, 12 দিনে 15 বিঘা। দিন যদি বাড়িয়ে দিই আমি, 12 দিনে যাবে 14 দিন, 15 দিন যদি বাড়িয়ে দিই তাহলে বিঘার সংখ্যা বেড়ে যাবে। তাহলে দেখো দুটোই বাড়ছে, দিনও বাড়লে বিঘাও সংখ্যা বাড়বে। তাহলে আমি এখানে এটাও লিখতে পারি, এখানে দিন ও বিঘার সাথে সরল সম্পর্ক। বুঝেছো? এবার দেখো পরের অঙ্কটা, এবার আমরা ঠিকঠাক করে পাতলে অঙ্ক হয়ে যাবে। তবে দেখো 25 জন কৃষক, তাই তো 25 জন, তো 25 জন কৃষক কয় দিনে? 12 দিনে জমি চাষ করে কয় বিঘা? 15 বিঘা। তারপরে এবার তুমি মনে করো একজন কৃষক, একজন কৃষক কয় দিনে করবে? 12 দিনে। কয়জন জমি চাষ করবে? নিশ্চয়ই কি করবে? কম চাষ করবে না? 25 জন এত করছিল, একজনে নিশ্চয়ই কম করবে, 15 ভাগ 25 বিঘা। তারপরে দেখো, তারপরে বলছে একজন, এবার একজন কৃষক, এবার মনে করো একদিনে, একজন কৃষক একদিনে জমি চাষ করবে কয়খানি? একজন কৃষক এবার একদিনে করবে, আগে 12 দিনে করছিল, এবার একদিনে করবে। একদিনে কয়জন করবে? আরো কম করবে, আগে 12 দিন টাইম ছিল, এবার একদিন আরো কম করবে। যে কি হবে? 15/25 গুণ
কি করবে 12 দিনে আরো কম করবে, ভাগ 12 হয়ে গেল। তারপরে দেখো, তারপরে কি বলেছে, বলছে 30 জন কৃষক কয়দিনে, 30 জন কৃষক একদিনে, ধরো তোমরা প্রথমে একদিনে ধরো, 30 জন কৃষক একদিনে জমি চাষ করবে, কয়টুখানি জমি চাষ করবে। এবার 30 দিন চলে আসলো, কিন্তু টাইম একদিন, 30 দিন কিন্তু টাইম একদিন। দেখো বেশি করবে না? বেশি করবে। 30 দিন তো আগে একদিনে করছিল, একজন করছিল, এখন 30 জন করছে, একদিনে করবে, এর থেকে বেশি করবে না আমার, এই যে এর থেকে বেশি করবে, এর থেকেও বেশি করবে, তাহলে কত হবে, 15 গুণ 30 বাই 25 ভাগ 12 বিঘা। হ্যালো, তারপরে কি বলেছে, তারপরে 30 জন কৃষক কয়দিনে হবে বলেছে, এবার 16 দিনে। 16 দিনে কয়জন জমি চাষ করবে দেখো, কি করবে এবার 30, দেখো এবার জন সংখ্যা বেড়ে গেল, কৃষি মানে দিন সংখ্যা বাড়িয়ে দিলাম, এবার তাহলে কি করবে, আরো বিঘা জমি চাষ করবে। 15 গুণ 30 গুণ 16 বাই কত, 25 গুণ 12 বিঘা। এবার কাটাকাটি করলে আমার অঙ্ক সমাধান হয়ে যাবে। কাটাকাটি করি এবার, দেখো প্রথমে কত 3 দিয়ে কাটি, 3 দিয়ে করলে কোথায় 5, 3 দিয়ে করলে 4, 4কে 16 দিয়ে কাটলে 4, এবার 5কে 5 দিয়ে 25 কাটি কোথায় 5, 5কে 30 দিয়ে কাটলে কোথায় 6, দেখো কত থাকছে উপরে 424, 424 দিন 24টি। তাহলে উত্তর কত হবে, কত বিঘা জমি, সরি এটা বিঘা, দিন না, সরি বিঘা। কি বলেছে, কত বিঘা জমি, 24 বিঘা জমি চাষ করবে, চাষ করবেন। দেখো এই এত বড় অঙ্কটা দেখছো তো, এর একটা ছোট্ট একটা পদ্ধতি আছে, তোমরা ওটা জানলে এই অঙ্ক এইভাবে করতে যাবে না। চলো এই অঙ্কটা আমরা করি। দেখো ওই অঙ্কটা কি কত সহজ পদ্ধতি করা যায়, শুধু আমি এখানে লিখবো, ধরি, ধরে নিতে হবে আমার কিছু একটা, কি ধরবো, মানে প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে 16 দিনে কত বিঘা জমি চাষ হবে, 16 দিনে x বিঘা জমি চাষ করবেন। এবার দেখো এই অঙ্ক নিয়মটা হচ্ছে, তোমার দিন দিন আর সময়ের অঙ্ক নিয়মটা হচ্ছে, যে কোনো দিন সময় তোমার ঘন্টা, তারপরে কে করছে, সবকিছু যাবে উপরে, আর কাজ সবসময় কাজটা থাকবে নিচে। তাহলে দেখো এভাবে অঙ্কটা আমি কিভাবে করবো, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তুমি যা খুশি তাই লিখতে পারো। দেখো প্রথমে কতক্ষণ কাজ করছিল, কয়জন কৃষক ছিল, জন সবসময় কি বলেছি, জন দিন সময় সবসময় উপরে থাকবে, যে 25 জন, টাইম ছিল কত সময়, 12 দিনে, কয় বিঘা তুমি চাষ করছিল, দেখো বিঘা চাষ করছে, তাহলে এটা কাজ না, এই 15 বিঘা চাষ করছে। এবার তারপর সমান করে দেবো, এবার দুইটা কাজ সমান করে দিলে উত্তর হয়ে যাবে। তবে দেখো তারপর টাইম আমাদের উত্তর কি চেয়েছে, বলেছে 30 জন, জনটা উপরে রেখেছি, জনটা দিন সময় সবসময় উপরে থাকবে, তো জন করে কত দিনে করবে, 16 দিনে। বলেছে আমাদের বের করতে হয়েছে কয় বিঘা চাষ করবে, আমি জানি না, তাই এক্স আমি ধরেই তো নিয়েছি, 6 বিঘা চাষ করবে, তাই এক্স। এবার দেখো কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। দেখো 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, এবার দেখো 5 দিয়ে কাটলে 5 ছক 30, তারপরে দেখো এই 4কে 16কে কাটলে 4, এবার এখানে দেখো এখানে কিছু না, মানে এক হাতে এক্সের সাথে সমান সমানের ক্ষেত্রে, ভগ্নাংশের সমান সমানের ক্ষেত্রে সময় কোনাকুনি গুণ হয়, এক্সের সাথে 1 গুণ করলে এক্স হয়, আর এখানে এক হাতে এখানে কিছু নেই, তার 4 ছক কোথায় 24, 24কে 24, 24 বিঘা। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো, কিন্তু যদি তোমাদের পরীক্ষায় বলে দেয় যে ঐকিক নিয়মে সমাধান করো, তাহলে আগে যেভাবে যে পদ্ধতিতে করালাম ওইভাবে করবে, আর যদি প্রশ্ন পরীক্ষায় কিছু না বলে তখন এভাবে ঠিক এভাবে অঙ্ক করে দেবে, তাহলে তোমরা অঙ্কটা ভালো বুঝতে পারবে, অঙ্কটা করে সময়ও তোমাদের নষ্ট হবে না। ঠিক আছে, আজ এইটুখানি, আবার কাল অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো, পরের অঙ্কগুলো সলভ করবো সরল পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে। আর তোমাদের যদি অঙ্ক বুঝতে কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাকে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। বাই।